আপনি একজন নটরাজ, আপনার লেখনী শক্তি খুবই শক্তিশালী। আপনি যদি অনুমতি করতেন তাহলে একটা জিনিস আপনার একটু দেখাতাম। কি দেখাবে? কোনো পালা রচনায় হাত দিয়েছে নাকি হে সূর্যোদয়ের দেশ জাপান? জি না, জি না, জি না, ও একটা অ্যানাউন্সমেন্ট রচনা করেছি। অ্যানাউন্সমেন্ট? জি। তো অ্যানাউন্সমেন্ট আবার রচনা করার কি আছে? কি বিষয় অ্যানাউন্সমেন্ট? ওই আমাদের এই দোকানতে সেবামূলক কার্যক্রম শুরু হবে, তো সেইটা তো গ্রামবাসীরে জানান দিতে হবে। হ্যাঁ। তাই আগাম মাইকিং করবার জন্য একটা অ্যানাউন্সমেন্ট লিখেছি। আপনি যদি একটু পড়ে সাজেশন দিতেন তাহলে খুব উপকার হতো। বিলাস দা, হ্যাঁ? এই যে নেন, আপনি যেরাম করে বলেছিলেন সেরাম করে লিখে দিয়েছি। আচ্ছা, ওটা তোর কাছে রাখ, আমি একটু এই বালকের বালখিল্যটা দেখে নেই। বরাবর কেদারা মানুষ তিসখালী ইউনিয়ন পরিষদ বিষয় মাইকিং এর জন্য মাইক ব্যবহারের অনুমতি চাহিয়া আবেদন। ওহে নিপ্পন, তুমি কি আমারে নিপ্পন ডাকলেন যে? নিপ্পন কিডা? জাপানের অপর নাম নিপ্পন। নিপ্পনও যাহা, জাপানও তাহা। তা ওহে নিপ্পন, তুমি কি চেয়ারম্যানের বাংলা কেদারা মানুষ লিখেছো? জি, ওই সর্বস্তরে বাংলা ভাষা চালু করতে হবে না? না, তা করতে হবে, কিন্তু চেয়ারম্যানের বাংলা কেদারা মানুষ লিখলে কিন্তু সমূহ বিপদের আশঙ্কা আছে। চেয়ারম্যানের বাংলা যদি কেদারা মানুষ হয়, তাহলে ইউনিয়নের বাংলা তুমি কি লিখিবে? ইউনিয়ন, ইউ অর্থ তুমি, আর নিয়ন অর্থ হইল বায়বীয় পদার্থ বিশেষ। তাহলে দুটোকে এক করলে দাঁড়ালো তুমি বায়বীয় পদার্থ বিশেষ। হ্যাঁ, তুমি বায়বীয় পদার্থ বিশেষ। আপনি কিন্তু ঠিকই বলেছেন বিলাস দা। মানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তো বায়বীয় পদার্থ বিশেষই। ধরেন যে কাজের সময় তাদের কোনো দেখা মেলে না, আমাদের চেয়ারম্যানে দেখেন না। হ্যাঁ, ঠিকই বলেছিস। ওহে বালক নিপ্পন, তোমার এই লেখনির মধ্যে দন্ত স্ফুটন করে আমি আমার দাঁত হারাইতে চাই না। নাও, এটা ধরো, এই দেখি তুই কি লিখেছিস। যেভাবে কুলের বেশি চালাচালি হচ্ছে, মনে হচ্ছে ঘটনা কঠিন কিছু। আপনাকে স্টপ করতে হবে। কি স্টপ করতে হবে? খুয়াব দেখা? খুয়াব দেখা স্টপ করা কি আপনাদের হাতে? হানিমুন স্টপ করতে হবে। হানিমুন স্টপ করার কথা শুনে দীর্ঘশ্বাস ছাড়লেন যে? তুমি কি বুঝবা? তুমি কি বুঝবা? আমাদের 15 দিনের চিন্তা ভাবনা চলতেছে হানিমুনে যাওয়ার জন্য, সেটা স্টপ করে দিল, মনে একটা দুঃখ আসবে না? ধলা চাই, তুমি আরেকবার শুরু করো গণনা। ধলাশাই এক খোয়াব দুইবার গণনা করে না খুনকার সাহেব। আপনি খোয়াবের যে বিবরণ দিয়েছেন তা যদি সত্যি হয়, তাহলে সামনের 3 মাস ভ্রমণে গেলে মালাভাবির জীবন নাশের আশঙ্কা আছে। কিন্তু হানিমুনে তো আমাদের যেতেই হবে ধলা চাই। কি বলতেছেন? আমার প্রাণনাশের আশঙ্কা আছে জেনেও আপনি হানিমুনে যাইতেছেন? তার মানে আপনি অপঘাতে মানে মারতেছেন? কিন্তু তুমি এতদিন ধরে প্রস্তুতি নিলে, এতদিনের স্বাদ। প্রস্তুতি নিয়েছি তো কি হয়েছে? যে প্রস্তুতি আমার মৃত্যু ডেকে আনবে, সেই প্রস্তুতি অটোমেটিক বাতিল হয়ে যাবে। দরকার হলে 3 মাস পরে যাব। ঠিক আছে। এই তো ভাবি ঠিক বুঝেছে। 3 মাস পর আবার এরকম বেজাতি খোয়াব দেখে বসো না। কও তুমি, খুব না আসলে পারে কেউ দেখতে পারে। সে যাক, আমি তাহলে এখন আসি। আর ওই বেনু খুনকারে বলবেন সে যেন অবশ্যই অবশ্যই আমার সাথে দেখা করে। ভাবি তাহলে আসি। আর এই 3 মাস একটু সাবধানে থাকবেন। আর দোলন মা, এখানে একটু পানি ঢেলে দাও। কপালটাই খারাপ,
কি আর করবা, যাও ওই গয়নাগাটি খুলে বাক্সে ভরে রাখো, যাও। 3 মাস পর হানিমুনে যাওয়ার কথা মনে রাখবেন। আচ্ছা। বিরাই তো গুলায় ফেলেছিলেন, যাক 3 মাসের জন্য রক্ষে পাওয়া গেল। 3 মাস পর কি হবে সেটা এখন ভাবনা শুরু করো, যাও। আপনি কি আমারে কোনো কিছুর সন্দেহের তালিকায় রেখে তদন্তে নেমেছেন বিলাসদা? হ্যাঁ, রেখেছিলাম। এখন তুই সন্দেহমুক্ত। এ হস্তলিখন তোর না, এ ধর, এটা রেখে দে। বিলাসদা, মানে তদন্তটা কি নিয়ে সেটা কি একটু জানতে পারি? আমার এবারের পালা নিয়ে একটা গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। একটা দুষ্ট চক্র আমার পালাকে নস্যাৎ করতে চায়। তাদের সমূলে উৎপাটন করতে না পারলে সমূহ বিপদ। যা, সারা রাত দোকান করেছিস, এবার বাড়ি গিয়ে ঘুমা। না বিলাসদা, ঘুমাতে পারবো না, ঘুম আসবি না। কেন, দোলন আবার কোনো গিরিবাল্টি করেছে নাকি? তোমারে ঠিক মতো চড়াতে না পারলে আমার আসলে সহ্য হচ্ছে না। এই বিলাসদার মতো এরকম একটা সিনিয়র মানুষের সামনে তুই দোলনের নাম নিলে কি করে? সরি, ওই দোলনের সাথে কিছু হলে তো আপনি ঘুমোতে পারেন না, তাই মুখ ফসকে বলে ফেলাইছি, ডোন্ট মাইন্ড। এই বলেছে তো কি হয়েছে? হ্যাঁ, তোর কি ধারণা যে আমি আমার চারপাশের ঘটনা অবলোকন করি না? আমি কি ঘনশ্যাম পালাকার রে? হ্যাঁ, তা দোলন কি মন্দ কিছু বলেছে? জি বিলাসদা, বলেছে 2 পয়সার কবির কবিতা নাকি সে শোনে না। দোলন তো তাহলে ভালোই বলেছে রে। হ্যাঁ, তোর দাম 1 পয়সা বাড়িয়ে দিয়েছে। আমি তো জানতাম যে তুই 1 পয়সার কবি। এই হচ্ছে বিলাসদা আপনার একটা সমস্যা। আপনি আপনারে ছাড়া আর কারো লেখক মনে করেন না। ঘনশ্যাম পালাকারে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করেন। শোন, যে লেখক অন্যের লেখাকে বেশি তাচ্ছিল্য করতে পারবে সে তত বড় লেখক। দোলনকে আমার পক্ষ থেকে একটা ধন্যবাদ জানিয়ে দিস, সে তোর মূল্য 1 পয়সা বাড়িয়ে বলেছে। ওই বালক নিপন, আর 1 কাপ চা তৈরি করো। স্বর্ণবু, স্বর্ণবু, কি রে, তুই না সকালবেলা রাগ ভাগ করে চলে গেলি, আবার কি কাজে আসছিস? একটা কথা তোমার কাছে পরিষ্কার করে জানতে আসলাম। ও মা, আমি তো অপরিষ্কার করে কোনো কথা বলিনি, সব কথা পরিষ্কার করেই বলেছি। স্বর্ণবু, তুমি এরম করে কথা বলতিছো কেন? মনে হইতেছে আমি তোমার পর, তোমার শত্রু। শোন, তুই আমার পরও না, আমার শত্রুও না। আমি কেন এরম শুকনা করে কথা বলতেছি সেটা একটু বোঝার চেষ্টা কর। আমি এখন কিচ্ছু বুঝতে পারবো না স্বর্ণবু, আমার মাথা ঠিক নাই, আমি কিচ্ছু বুঝতে পারবো না। আচ্ছা ঠিক আছে, যখন বুঝার সময় হবে তখন বুঝিস। এখন বল, কি পরিষ্কার করে জানতে এসেছিস? স্বর্ণবু, কবি টগর কি সত্যি সত্যি তোমার এই কবিতা শোনাই গেছিল? আমি তো বিশ্বাস করতে পারতেছি না। এই যে আরো একটা ফাউল কথা বললি। আচ্ছা চল, ঘরে চল, চল আই, সাবধানে আছি। এই নে তোর কবি টগরের কবিতার খাতা, ধর। এটা তোমার কাছে আসলো কি করে? এখনো এই প্রশ্ন করতেছিস কিভাবে আসলো? আরে কিভাবে আসলো সেটা না জেনে তোর যদি এটা দরকার লাগে তাহলে নিয়ে যেতে পারিস। ধরো, আমার জীবনে আর এটার দরকার হবে না। সে নিশ্চয়ই তোমার রূপে বলে তোমার এই কবিতার খাতা পর্যন্ত দিয়ে গিয়েছে। একটার পর একটা ফাউল কথা বলেই যাচ্ছিস। আচ্ছা, বড় বোনের সাথে কিভাবে কথা বলতে হয় তুই শিখিসনি? ও, শিখবি কি করে? বড় বোন তো আর তোর কাছে ছিল না। শোন, আমার সাথে কথা বলার সময় খুব বুঝে শুনে কথা বলবি, নইলে কিন্তু পদে পদে বিপদে পড়তে হবে, বুঝছিস? আচ্ছা, আব্বা কি স্বপ্ন দেখে ধলা কাকারে ডাকছিল রে? এত যদি জানার ইচ্ছা থাকে তো আব্বাকে যে জিজ্ঞেস করে এসো। আই, আব্বারে জিজ্ঞেস করবো কেমনে? আব্বা তো 2 নাম্বার মারেনি, হানিমুনে গিয়েছে। তুই বল। হানিমুনে যাও ক্যান্সেল, তিনি বাড়িতেই আছে। এই থাম। আচ্ছা,
আমার অনুমতি না নিয়ে তুই বারবার ড্যাং ড্যাং করে চলে যেতে যাচ্ছিস কেন? অনুমতি আবার কিসের দরকার? ভেবেছিলাম একটা বড় বোন পাচ্ছি, সে আমারে কত সাহায্য করবে। এতগুলো বছর ধরে যে জিনিসটা ঝুলে আসছিল সে তার সমাধান করবে, তা তো না। আসতে না আসতেই তার উল্টা ঘটনা। তোমার মতো বড় বোনের আমার কোনো দরকার নাই। তুমি আমার মারে 2 নাম্বার মা বলে ডেকেছো, আইস আমিও তোমারই 2 নাম্বার বোন বলে ডাকলাম। তোমার মতো বড় বোন আমার কোনো দরকার নাই। সখী তুমি কার? রচনা কবি মনজিরুদ্দিন টগর। তুমি কাটায় ঘেরা লাল গোলাপের মতো, শুতে গেলেই আঙ্গুলগুলো ক্ষত বিক্ষত। সখী তুমি কবে শুধু আমার হবে? জানি আমি আমার করে পাবো না কো তোমায়, ভুলে যেও আমায় ওগো দোহাই, ওগো দোহাই। বাহ, কবিটা ওর তো ভালোই লিখেছে। রান্নাবু, হুম, রান্না বান্না শেষ, আমি একটু গোয়াল ঘরে যাচ্ছি। কার গোয়াল ঘরে? কি কাজে? ওই যে তেড়া মামা আছে না, তেড়া মামার একটা জ্যোতিষ গরু আছে, তিনার সাথে একটু দেখা করতে যাব। জ্যোতিষ গরু? জ্যোতিষ গরু। তেড়া মামা বলেছে ওই জ্যোতিষ গরু নাকি অনেক খবর আগাম দিতে পারে। তোর এত আগাম খবর জানার দরকারটা কি? তুই না একটু বেশি বেশি যা। খুদা হাফেজ সান্নবু। খুদা হাফেজ। সে কোন সকালে বের হয়েছে তোমার নটরাজদা? কিন্তু কখন ফিরবে সেসব কিছু বলে যায়নি। একটা তদন্তের কাজে বেরিয়েছে। ওই যে মনে নেই চিরকুটটা, কে কি উদ্দেশ্যে সে চিরকুটটা ষড়যন্ত্র করেছে তার তদন্তের কাজে বেরিয়েছে তোমার নটরাজ। ও, সেটা অবশ্য উদ্ধার করা খুবই জরুরি, তা না হলে ভবিষ্যতে কিন্তু অনেক বড় রকমের আঘাত আসতে পারে। সেটা বাদ দাও, তুমি কিসের জন্য এসেছো সেটা বলো। আচ্ছা তোমার একটা কথা বলে রাখি, মহড়াকালে তুমি নিজের একটু সামলে রেখো। কেন, কি হয়েছে? আমার কি জন্য সামনে রাখতে হবে? ওই ময়ূরজান চরিত্রের অভিনেত্রী স্বর্ণলতা থেকে। কেন, আমি কি করেছি যে নিজেরা সামলাতে হবে? গতকাল মহড়ার সময় ওই স্বর্ণলতার দিকেই তোমার চোখ শুধু ছিল, বাকি কাউকেই তুমি দেখোনি। এমনকি কিছু শুনেছো বলেও আমার মনে হয় না। এখন না বলে তখনই স্মরণ করে দেওয়া উচিত ছিল না বুদ্ধি? সে কি একটা ফাল করেছে বলো তো? তিনি কি মনে করেছেন? তোমার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়েছি বলেই তো আজ বললাম। বলে অবশ্য ভালোই করেছে বৌদি, তা নাহলে মান সম্মান সব খোয়াতে হতো। তবে একটা কথা ঠিক, তার রূপটা ইরাম যে তিনার দিকে তাকালে পরে নিজের অজান্তেই চোখটা তার মুখের ভিতরে ফিক্সড হয়ে যায়। তুমি ভালো মতোই তার প্রেমে পড়েছো গো ঠাকুরপো, তাকে ভোলা অত সহজ হবে না, অনেক কাঠখড় পোড়াতে হবে ঠাকুরপো। না মানে হয়েছে কি যে আসলে নটরাজের চেয়ে তোমাকে বলাটাই বোধহয় বেটার হবে। তোমারই বলি, দেখো বৌদি, আমার তো তেমন কোনো বয়স হয়নি, কিন্তু নটরাজদা আমাকে ওই নায়িকার মামার পাটটা কেন দিল বলো তো? এ কি ঠাকুরপো, তোমার মুখে কি শুনছি? পাট নিয়ে তো তুমি এর আগে কোনো কথা বলনি। কোনোদিন বলিনি বলে যে বলতে পারবো না তা তো না। আসলে হয়েছে বৌদি, আমি আসলে ওই মিলনের পাটটাই করব, নায়কের পাটটা। বুঝতে পেরেছি কেন তোমার এই মতি হয়েছে। সবই ওই সর্বনাশা স্বর্ণলতার মায়া। এ কথা কিছুতেই ওই নটরাজে বলা যাবে না, তিনি শুনলেই কাণ্ড বেঁধে যাবে। সেজন্যই তো তোমাকে বললাম, তুমি নটরাজদাকে বলবা বেনু খনকারকে নায়কের চরিত্র ঠিক ওইভাবে মানাচ্ছে না, ঠিক আছে? আর সে হচ্ছে গিয়ে বেনু খনকার তোমাকে নায়িকার ছোট ভাই, সে কি করে বড় বোনের এগেনস্টে নায়ক হবে? এসবের কিছুই আমি নটরাজকে বলতে পারবো না, বললেই তুলকালাম কাণ্ড বেঁধে যাবে। বৌদি, এই তোমরা আমার এত স্নেহ করো, এই তোমাদের স্নেহের নমুনা। তোমাদের যে এত শ্রদ্ধা করি, এত ভক্তি করি, এত বিনয় দেখাই, তাকে এই কারণে আজ যদি একটা ব্যাপারে একটু ফেভার না পাই তাহলে আমার কথা বলি, শোনো, তুমি নটরাজদাকে বলে দিও আমার বাদ দিয়ে ওই বেনু খনকারকে যদি নায়ক নেয়
তাইলে এ পালায় আমি কাজ করব না। আর এই বাড়িতে আজকের আশা আমার শেষ আশা, আর কোনোদিন এক মুহূর্তের জন্য এই বাড়িতে আমি আসবো না। আসিস না। নমস্কার। ঠাকুরপো, ঠাকুরপো, আমারে আর একটা সুযোগ দেন গুরুজি। কালকে যদি আমি না আসি তাহলে আপনি যে শাস্তি দেবেন আমি মাথা বাইতে নেব। তার আগে তোরে বলতেই হবে, আজ তুই আসিসনি কেন? তেরা তোরে ঘুম থেকে জাগায় দেওয়ার পরও তুই গড়িমসি করে আসিসনি। আজকের দিনের কোনো বিবরণ শুনতে না চায়, কালকের সুযোগটা দেন গুরুজি। তোর যদি এ বাড়িতে আসতে মনই না চায় তাহলে তুই কালই বা আসবি কি করে? আচ্ছা, বেগম কি তোরে এমন কিছু বলেছে নাকি যে কারণে তুই? জি জি গুরুজি, বেগম হচ্ছে একটা অমায়িক মেয়ে। সে কাউরে এমন কিছু বলবে না যে তার উপর কেউ রাগ করতে পারে। ওর এই মিষ্টি চেহারা দেখলি। থাক, বেশি হয়ে যাচ্ছে। তালি করে কি এমন ঘটলো, কি কারণ যে তেরা তোরে ঘুম থেকে জাগায় দেওয়ার পরও তোর এ বাড়িতে আসতে ইচ্ছে করলো না? বিষয়টা গভীরে গিয়ে বোঝার দরকার আছে। ঘুমের ঘরে কিছু একটা ঘটে গেছে গুরুজি। থাকে এটা নিয়ে আর গবেষণার দরকার নেই, কালকে কি হয় সেটা দেখেন। এক কাজ করি, কালকে দরকার হলে আমি 1 ঘন্টা আগে আসি, আজকের তালিমটা পুষায় নিবানি। ঠিক আছে, যা। এত করে যখন বলছিস তোরে আরেকটা সুযোগ দেওয়া গেল, কিন্তু কাল যদি কোনো কারণে না আসিস তাহলে জানবি চিরতরে তোর তালিমের দরজা বন্ধ হয়ে গেল। ঠিক আছে গুরুজি, তাহলে আজকে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি আমারে ক্ষমা করো বেগম, আমি জানি তুমি তারার কাছ থেকে সব শুনেছো। সাইজির বাড়িতে আসতে ইচ্ছে করে না, সাইজির বাড়িতে আসতে মন চায় না। এখন তো সেই বাড়ি থেকে বার হওয়া হলো। তুমি এরকম থার্ড পার্সনে কথা কলি আমি বুঝি তুমি খুব চেতে গেছো, কিন্তু আজকের ব্যাপারটার জন্য আমারে ক্ষমা করতেই হবে। আমি সাইজির কাছে ক্ষমা চাতে গেছিলাম, উনিও আমারে ক্ষমা করেছেন, আরেকদিনের জন্য সুযোগও দিচ্ছেন। তা ঘটনাটা কি ঘটেছিল শুনি? সেটা আমি বলতে পারবো না বেগম, সেটা আমার অজান্তেই ঘটেছে। আমি নিজের উপর দিয়ে কন্ট্রোল হারায় ফেলেছিলাম। আচ্ছা, আমি আমার নিজের দোষ স্বীকার করতেছি। তুমি আমার প্রতি যথেষ্ট, এই মানে এই কিভাবে বলবো, এই যে ধরো তুমি ডাইকে নিয়ে তোমার আব্বার কাছে আমার তালিম নীতি ধরায় দিলে, নিজের হাতে এই সুন্দর হাতে পায়েস রান্না করে খাওয়ালে। একটা ইয়াং মেয়ে, একটা ইয়াং ছেলের জন্য এর চেয়ে বেশি আর কি করতে পারে কও? কিন্তু আমি তার কোনো মূল্যই রাখতে পারিনি। লেকচার থামায় আর একটু খোলাসা করে বলেন। ও লেকচার হয়ে যাচ্ছিল, ওই যে বললাম না নিজের উপর কন্ট্রোল ছিল না আমার। আমার শরীর করছে যে বেনু ওঠ ওঠ, তুই সাইজির কাছে তালিম নিতে যা। আবার উল্টো সাইড দে, আমার মন বলতেছিল যাইস নে, ও বাড়ির দিকে যাইস নে, তুই তালিম নিতে যাইস নে। শরীর কি বললো না বললো সেটা কোনো ঘটনা না, মনটাই হচ্ছে আসল। মন যদি এই বাড়িতে আসতে নিষেধ করে থাকে সেটার অর্থ কি? অর্থ তো আমিও বলতে পারবো না বেগম, কেন যে এমন হলো। তাই আমি কথা দিচ্ছি, কালকে সূর্য ওঠার আগেই আমি এই বাড়িতে হাজির হব। আজকেরটা তোমার সুন্দর চোখে দেখো বেগম, মানে ক্ষমা সুন্দর চোখে দেখো বেগম। ঠিক আছে, সুন্দর চোখ দিয়ে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলাম, কিন্তু কাল যদি এরম ঘটনা হয়? গুরুজি বলেছে যে তালি আমার চিরতরে এই বাড়িতে তালিম নেওয়া বন্ধ। আচ্ছা বেগম, তুমি কি ফরমান করবা? আপনার মনের মধ্যে কি ভীমরতি ঢুকেছে আমি জানি না, তবে যেই ভীমরতিই ঢুকুক আপনাকে বাজানের কাছ থেকে তালিম নিতেই হবে। তালিমতে আপনার মুক্তি নেই। ও তালি তোমার নিজের ব্যাপারে কোনো ফরমান নেই? নিজের ব্যাপারে আবার ফরমান কি? আমি চাই আপনি বাজানের কাছ থেকে তালিম নেন, তালিম না নিলে বাজান কষ্ট পাবে, সেই জন্য বললাম। এই যে ইনি হচ্ছেন আমার জ্ঞানী গুরু, তবে তিনি বেশিরভাগ সময় ভবিষ্যৎ নিয়ে কথাবার্তা বলেন। আপনি ইনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন জন্য আমি খুবই খুশি হয়েছি রুশনাই খালা। আপনি খুশি হয়েছেন জেনে আমিও খুব খুশি হলাম তারা মামা। কিন্তু ইনি যে জ্ঞানী গুরু সেটা আপনি কিরাম করে বুঝতে পারেন? বুঝতে চান? তাহলে পরে আপনি মনে মনে একটা কিছু ঠিক করেন, যেটা আপনার জীবনে ঘটবে কি ঘটবে না আপনার জানা জরুরি,
আপনি মনে মনে একটা কিছু ঠিক করেন। ঠিক করেছেন? হ্যাঁ ঠিক করেছি। এই যে জনাব জ্ঞানী গুরু, আপনার কাছে ভবিষ্যৎ নিয়ে ওনার কিছু প্রশ্ন। উনি একটা জিনিস মনে মনে মনস্থির করেছেন, সেটা কি ওনার জীবনে ঘটবে? তাড়াহুড়ো করার দরকার নেই, সময় নিয়ে ভেবে ইঙ্গিত করেন। আমার রুশনাই খালা মনে মনে একটা জিনিস মনস্থির করেছেন, সেটা কি ওনার জীবনে ফলবে? ওমা, সত্যি তো মাথা নেড়ে হ্যাঁ বললো। আপনারে বলেছিলাম না তিনি বিরাট জ্যোতিষ। মনে মনে কি মনস্থির করেছিলেন রুশনাই খালা? সেটা তো আপনার বলতে পারবো না তারা মামা। বলতে না পারলেও আমি বুঝতে পারিছি আপনি বড় শিল্পী হতে পারবেন কিনা, সেটা জানতে চেয়েছেন তো। কসু, শিল্পী তো আমি এমনি হতে পারবো। আমি যেটা জানতে চেয়েছি সেটা আপনি তখন জানতে পারবেন যখন সেটা ফলবে, তার আগে না। আসি তারা মামা। আচ্ছা, যে আসেন। এই যে জনাব জ্ঞানী গুরু, আপনি যদি আমার নিজের লোক হয়ে থাকেন তবে আমারে ইঙ্গিত করেন, তিনি কি আমারে নিয়ে কোনো মনস্থির করেছেন? ওরে আমার খুদা রে, তিনি খালা হয়ে আমারে নিয়ে স্থির করেছেন। ঘটনা তো জটিল জায়গায় চলে যাচ্ছে, জটিল জায়গায় চলে যাচ্ছে। এই তাড়াতাড়ি যাও, গিয়ে চেয়ারম্যানের স্বাক্ষর নিয়ে এসো। মাইক ভাড়া করতে হবে, আজ বিকেলের মধ্যে সারা গ্রামে প্রচার করে দিতে হবে, ঠিক আছে? যাও। কোনো চিন্তা করবেন না, জাপান থাকতে চিন্তা কি, আপনাদের আছে জাপান, আপনাদের যার যা কাজ সব তার উপর চাপান। হয়তো বুঝতে পেরেছি, ছড়া না কেটে ঘোড়া ছুটাও। যাও, চেয়ারম্যান স্বাক্ষর নিয়ে আসো। সাবধানে যাবা, কারো গুদা মাথা দিও না। আরে নিভাই, বিশ্বাস রাখতে পারেন, এরকম একটা ভ্যান চালানো তো আমার বাপের কাজ, বাপের কাজও না, বাপের কেনি আঙ্গুলের কাজ। হয়তো বুঝতে পেরেছি, যা। আচ্ছা, আরে কাকা, সালাম আলাইকুম। আসেন, বসেন। কি ব্যাপার ধলা কাকা, আমরা দেখে মনে হচ্ছে আপনি কোনো চিন্তার মধ্যে আছেন। চিন্তা আর কি, খোয়াব নিয়ে বিরাট একটা খেলা শুরু হয়ে গেছে গ্রামের মধ্যে। খোয়াব নিয়ে খেলা, সেটা আবার কি জিনিস? খুনকার চেয়ারম্যান নিজের স্বার্থ উদ্ধারের জন্য খোয়াব না দেখেও এমনভাবে বানায় বানায় খোয়াব সাজাচ্ছে যার মাঝে যা তার পক্ষে যাচ্ছে। আজ তার 6 মাসের জন্য হানিমুনে যাওয়ার কথা ছিল। হ্যাঁ তাই তো, বুড়া বয়সে হানিমুনে যাওয়ার ভীমরতে ধরেছিল তিনা। তারপর কি হলো? রাতের বেলা আতঙ্কের খোয়াব দেখার অভিনয় করে সকালে আমারে ডেকে বানায় ছানায় একটা খোয়াবের বিবরণ দিল, যার মাঝে যা মতে সামনের 3 মাস তিনার স্ত্রী মালা ভাবির ভ্রমণে বাইর হওয়া নিরাপদ নয়। খোয়াব যে বানানো ছানানো সেটা কি করে বুঝলেন ধলা কাকা? আরে ভেজাল খোয়াব বোঝা যায়, খোয়াব নামা থেকে মুখস্থ করেছে। টেনশনে ভুলে যাওয়াতে মাথা ঘোরার ভান করে ঘরের ভিতরে গেল, নকল করে এসে খোয়াবের বিবরণ দিল। এটা তো খুবই খারাপ। খোয়াব নিয়ে তো এই চাতুরি তিনি আরো একবার করেছেন, সেই যে চড়ুই পাখির খোয়াব তার বিপক্ষে যাওয়াতে পরের দিন সকালবেলা তিনি একটা ফলস খোয়াব দেখেছিল। দিনে দিনে কি দিন আসলো, খোয়াবের মধ্যেও পলিটিক্স ঢুকে গেছে। দুধে ভেজাল, তেজে ভেজাল এইসব শুনেছি, কিন্তু খোয়াবের মধ্যে ভেজাল মিশায় ব্যবসা খুনকারী প্রথম শুরু করলো। আর ওনার চামচা ইউনিয়ন কাউন্সিলের সেক্রেটারি মুকাররাম, যত বদবুদ্ধি সব তো ওনার মাথা থেকে আসে। দেখা যাক এই বদবুদ্ধির ঘাড়ে ভর করে তারা কত দূর যেতে পারে। তাহলে আজ আর কাউন্সিল অফিসে যাওয়া হচ্ছে না? আরে দাঁড়াও দাঁড়াও, কেবল তো ওই হানিমুনে যার বিরাট ফাড়াটা কাটলো, এখন একটু জিরোতে দাও। আরো ছোটখাটো কয়েকটা ফাড়া আছে, সেগুলো কাটানোর ব্যবস্থা করতে হবে, বুঝেছো? তার মধ্যে এই মাসলম্যান নিয়োগের ব্যাপারটা চিন্তা করতে হবে। মাসলম্যান ছাড়া আপনার চলাফেরা করা নিরাপদ না। ভালো কথা মনে করিয়েছো তো,
এবার একটা করিতকর্ম মুসলমান চাই, বুঝলে? আর ওই যে হুস্তানের দেহটাই ছিল দশাশয়, আর ওই মাথায় ছিল সারের লাভ। এই ভাষা ভাষা বলে কে হাজারি করে, দেখো তো একটু এগিয়ে। তাই তো। এই এই কিডা, এই চিৎকার করে কিডা? বাঁচান বাঁচান, সেভ মি সেভ মি, এই কিটা করে আছো, বাঁচাও। এই কিডা, চিৎকার শোনা যাচ্ছে, মানুষ দেখা যাচ্ছে না তো। আরে দেখবেন কি করে, আমি ভ্যানের নিচি। ও বুকা চাচা, আমি জাপান। সর্বনাশ, মানুষ ভ্যানের পিঠে ওঠে, তুমি কেমন চালক যে ভ্যান তোমার পিঠে উঠেছে? ও বুকা চাচা, প্লিজ সেভ মি সেভ মি, আমার বাঁচান। জামাই জামাই, আমার তো এই জামাই, ভ্যানের নিচে পড়লে কি করে? আর বলবেন না, একটা ছাগলের সাইড দিতে যায় করা ব্রেক মারিছি, আর ভ্যানটা করেছে কি পল টান দিয়ে আমারে নিচে ফেলায় আমার কাঁধে উঠে বসেছে। কোনো ফ্র্যাকচার ট্যাকচার হয়নি তো? আরে কি করছেন, ফ্র্যাকচার হয় কি করে? আমার এই বডি তো স্টিল বডি। ও মা, ও মা। ও ভালো কথা, ওই খুনকার চাচা কি বাড়িতে আছে? কেন, ওই মাইকিং এর অনুমতি নিতে এসেছো? হয়, দরখাস্ত নিয়ে আইছি, আজ বিকেলের মধ্যে প্রচারটা শেষ করতে হবে। কি ব্যাপার জামাই, তুমি এমন ফিল্মি স্টাইলে বাঁচা বাঁচা বলে চিৎকার করতেছিলে কেন? চালানো না শিখে চালাতে গেলে যা হয়, নিজের ভ্যানের নিচে নিজেই পড়ে আছে। এই কথাটা একটু ভুল হয়ে গেল মুকা চাচা। ওরম একটা ব্যান কন্ট্রোল করা তো আমার কানি আঙ্গুলের ব্যাপার। হয়েছে কি খুনকার চাচা, একটা ছাগলরে সাইড দিতে যাই এরম টাইট ব্রেক মারিছি যে গ্যাট করে ভ্যানের নিচে চলে গেলাম। হয়েছে হয়েছে, কিস থেকে কি হয়েছে তার ব্যাখ্যার দরকার নেই, ব্যথা টাথা না লেগে থাকলেই ভালো। কি করছেন, ব্যথা লাগে কি করে? স্টিল বডি না। স্টিল বডি? মানুষের বডি তো হাড় দিয়ে তৈরি হয় শুনেছি। ওই আটটাই মনে করেন স্টিলের তৈরি। থাক, আর বাহাদুরের দরকার নেই। কি জন্য এসো সেটা কও, আসো। ওই হয়েছে কি, আপনি তো মনে হয় শুনেছেন ওই যে আমাদের দোকানে তো আমরা হোম সার্ভিস চালু করতে যাচ্ছি, তাই সেটার প্রচারের বিষয়ে ওই মাইক ব্যবহার করব, সেটার একটা দরখাস্ত নিয়ে আইছি। এই জায়গায় একটা সই করে দেন, নেন ধরেন। মুকা, দরখাস্তটা পড়ো। বরাবর চেয়ারম্যান বিষয় জনাব বিনীত নিবেদন, জনগণের রাখিয়া যাওয়া ফর্দ অনুযায়ী সমস্ত জিনিসপত্র বাড়ি বাড়ি পৌঁছায় দিব। ইংরেজিতে ইহাকে হোম সার্ভিস বলে, বাংলায় কি বলে তাহা আমাদের জানা নাই। সুতরাং এই বিষয়ে জনগণকে জ্ঞাত করিবার জন্য 2 ঘন্টা মাইকিংয়ের অনুমতি প্রার্থনা করিতেছি। অনুমতি দানে বাধিত করিবেন। থাক, বুঝেছি। শোনো জামাই, মাইক ব্যবহার করার অনুমতি দেওয়া যাবে না, অসুবিধা আছে। কি অসুবিধা আছে খুনকার চাচা? আরে কি অসুবিধা আছে সেটাই আমরা কোনো সিলেক্ট করতে পারিনি, বুঝেছো? তবে অসুবিধা আছে, এটার অনুমতি দেওয়া যাবে না। শোনো জামাই, জি, চেয়ারম্যান সাহেব হচ্ছে গিয়ে গ্রামের সর্বময় ক্ষমতার অধিকারী। উনি ইচ্ছা করলে একটা দরখাস্তের বিষয় রিজেক্ট করতে পারেন। সেটার কারণ জানার কোনো অধিকার তোমার নাই। যদি কারণ জানতে চাও, সেটাও একটা লিখিত দরখাস্তের মাধ্যমে আবেদন করে জানতে হবে। আরো একটা লিখিত দরখাস্ত? লিখিত দরখাস্ত ছাড়া চেয়ারম্যানের কাছে অনুমতি নেওয়া যায় না। যাও, আর একটা লিখিত দরখাস্ত নিয়ে আসো। আচ্ছা, তাহলে এইটা নিয়ে যাই। যাও, দেন মুকা চাচা, আসি। আসসালামু আলাইকুম। আপনি এইভাবে ফাউল করতে থাকলে তো ভবিষ্যতে অসুবিধা হয়ে যাবে। কি অসুবিধা হবে সেটা এখনো সিলেক্ট করতে পারেননি, এ কথার কোনো মিনিং হয়? আর দূর ছাতার মাথা, আচমকা দরখাস্তটা নিয়ে হাজির হলো। তোমার সাথে বুদ্ধি পরামর্শ করার তো সময়ই পেলাম না। শোনো, এখন একটা বুদ্ধি বার করো, যাতে ওই কারণ দর্শানোর দরখাস্তের ভালো উত্তর দেওয়া যায়, বুঝেছো?
জবান, এই জবান, কি খবর? কি খবর ভালো না, ওই দরখাস্ত গ্যারান্টেড হয় নাই। তো পারমিশন দেয়নি কেন? তুমি চেয়ারম্যান স্যার বুঝাই বলেছিলে মাইকিংটা আমরা কেন করতে চাচ্ছি। আরে কি আশ্চর্য, বুঝোয় বলার কি আছে, দরখাস্তের মধ্যে তো পরিষ্কার সব লেখা আছে। কিন্তু তোমার ওই দরখাস্ত লেখার মধ্যে তো অনেক সমস্যা আছে। তুমি ঠিক মতো দরখাস্ত লিখেছো কিনা সেটা দেখি। এই না দেখেন। না না না, দেখার কি আছে, দেখার কি আছে? এটার পিছনে যে একটা গভীর ষড়যন্ত্র সেটা কি ভুলে গেছিস? হ্যাঁ, তা না হলে সামান্য একটা মাইকিং এর জন্য একটা লিখিত দরখাস্ত লিখতে হবে। সেই খবরটা আর কে দিয়ে গেল? সেই খবরটা দিয়ে গেল লেখক। আরে মে ভাই, এই কথা তো আপনারা আমি অনেকবার বলেছি যে এর ভিতরে একটা ষড়যন্ত্র চলছে, ভিতরে ভিতরে। হুম, কথাটা কখনোই আপনি বলেননি ছোট ভাই। এই কথাটা বলেছিলাম এই আমি জাপান। আপনি তো থাকেন আপনার ওই কবিতা নিয়ে, আর আপনার মুড নির্ভর করে ওই দোলনের ব্যবহারের উপর, তাই না? মে ভাই, এর আপনি কি করেন বলেন দিনি? আরে কথায় কথা সে প্রাইভেট বিষয় নিয়ে এখানে টানাহাসটা করতেছে কি জন্য? এখানে দোকানের একটা বিশাল ষড়যন্ত্র নিয়ে মিটিং হচ্ছে, তার মধ্যে দোলনের বিষয়টা সে আনতেছে, আমি সেটাই তো বুঝতে পারতেছি না। কি বিচার করবেন আপনি সেটা করেন। বিচার আর কি করবো? আসলেই তো দোকানের প্রতি তোর বিন্দু পরিমাণ কোনো মনোযোগ নেই। আর কথা তো একটা পয়েন্ট আছে, অবশ্যই পয়েন্ট আছে। সারা রাত তুই দোকানে যাইগে না ঘুমিয়ে সকালবেলা তোর কি হলো, মনের জ্বালায় আমার দোকান করতে পারতেছি, এটা কোনো কথা? তাতে অসুবিধা কি হচ্ছে সেটা শুনি। অসুবিধা তো হচ্ছেই, অবশ্যই অসুবিধা আছে। একটু পরে তো বলবি না যে ঘুম পাচ্ছে, আমি আর দোকান করতে পারবো না। কেন? তখন তো এই জাপানের কভার দেয়া লাগবে না, তিনি ঘুমাতে যাবেন আর রাত জাগিয়ে জাপানের দোকানদারি করা লাগবে। আসলে আসলে বিষয়টা কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তুই দোলনের কথা ভুলে দোকানদারিতে মন দে। দোলন আছে, আজ আছে, কাল নেই, পরশু দিন দেখবি শ্বশুর বাড়ি চলে যাবে। তখন এই দোকান কিন্তু সারা জীবন চালানো লাগবে আমাদের, বুঝতে পেরেছিস? জি মে ভাই, আপনি শুধু আমার মনোযোগের বিষয়টা দেখলেন, আপনার বিষয়টা দেখলেন না। আপনি এই বিলাস নটরাজের এই পালার মধ্যে মামার চরিত্র বাদ দিয়ে না করবেন বলে ওখানে একটা বিট্টে করে চলে আসলেন। এখন আপনি মনের যন্ত্রণায় মরে যাচ্ছেন যে আপনারা তারা মানে নেবে কিনা, সেটার জন্য আপনিও তো মনোযোগ দিতে পারতেছেন না দোকান বিক্রি করার। এই যে দোকানের যা সদাই বাতি সব তো আমি বিক্রি করতেছি সকাল থেকে। এই শুরু হয়ে গেছে, মানে কোনো একটা কথা বলে সে কথাটা কাউন্টার দেওয়া লাগবেই না। মানে মিয়া ভাই একটা কিছু করবে, সেটা একটা কাউন্টার তোকে দিতেই হবে। মিয়া ভাই কিন্তু কোনো উপরে উঠাবি না, সবসময় নিচের দিকে নামাই রাখবি। আরে মিয়া ভাই হচ্ছে একটা বড় ভাই, মাথার উপরে রাখবি, কোথায় তা না রেখে অল টাইম কাউন্টার দিয়ে যাস, বিয়াদব করেন। যাক, প্রসঙ্গ চেঞ্জ করে আপনারা কিন্তু অন্যদিকে চলে যাচ্ছেন। আপনারা দুইজনের কেউই কম না, একজন করলা হলি আরেকজন কাকরোল, আরেকজন আমড়া হলি আরেকজন তেতল টক। হয়েছে তো মে ভাই, হ্যাঁ দেখছেন বেয়াদবি কোন পর্যায়ে চলে যাচ্ছে? সব আপনার জন্য। আপনার লাইফে ও এই রকমের বেয়াদবি করার সাহস পাচ্ছে। এই চুপ!